একটা শুনানি লাগবে, দুটো শুনানি লাগবে, সেখানে 14টা শুনানিতে মামলাটা পর্যন্ত শুনলো না এখনো পর্যন্ত। আগামী 25শে মার্চ আবার মামলাটা আছে। আমরা আশা রাখছি এবার হয়তো মামলাটা শোনা হবে। প্রত্যেকবারই আশা রাখি যে এবার হয়তো মামলাটা শোনা হবে। এখন সুপ্রিম কোর্ট যদি বলে দেয় যে না, হাইকোর্ট যে রায় দিয়েছে সেই রায় রাজ্য সরকারকে মানতে হবে, তখন মাননীয়াকে ডিএটা আমাদের দিতেই হবে। কিভাবে দিতে হবে না, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে যেভাবে ডিএটা বাকি রেখেছিল তার ব্যাকলগগুলো সব যোগ করে যা এরিয়ার হবে সেই এরিয়ার রাজ্য সরকারকে দিতে হবে। দেখুন, জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে, মূল্যবৃদ্ধি চরমে, এই মুহূর্তে সরকারি কর্মচারী যারা রয়েছেন তাদের ডিএ চাওয়াটা অধিকারের মধ্যেই পড়ে, এটা অত্যন্ত ন্যায্য। কিন্তু স্যার, সরকারের পক্ষ থেকে যেটা বলা হয়েছে বাজেটে, যে এমনিতেই সরকারের রাজস্ব ঘাটতি রয়েছে এই মুহূর্তে, এবং তার পাশাপাশি সেই ঘাটতি পূরণের জন্য এই চলতি অর্থবর্ষেও 81,000 কোটি টাকার মতো ঋণ নিতে হবে সরকারকে। তো এইরকম একটা পরিস্থিতিতে তাও সরকারের ইচ্ছে রয়েছে, ইচ্ছে শক্তির জন্যই 4% ডিএ বৃদ্ধি করা হয়েছে। এবং রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন যে রয়েছে তারা কিন্তু রাজ্য সরকারকে সহযোগিতার হাতই বাড়িয়ে দিচ্ছে। তো আপনারা কি রাজ্যের কথা ভেবে অন্তত সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারছেন না? তারা সহযোগিতা করছে, সেটাতে আমাদের বিন্দুমাত্র কিছু ক্ষোভ নেই, তারা করতেই পারে। কিন্তু আমরা যেটা বলছি সেটা একদম ন্যায্যভাবেই বলছি। কেন বলছি, ধরুন এই যে বেতন পেনশন খাতে একটা ব্যয় বরাদ্দ হয় তো বাজেটে, সেখানে কি করেছে রাজ্য সরকার, বর্তমান সরকার, সেখান থেকে আপনার কাটছাট করে তারা টাকাটা বাঁচিয়েছে। আমরা একদম নেট থেকে ফিনান্সের যে খুলে আমরা দেখেছি। ধরুন আমি একটা উদাহরণ দিচ্ছি, যে 30,000 কোটি টাকা বেতন পেনশন এবং রিক্রুটমেন্টের জন্য ধরা হয়েছে। রাজ্য সরকার কি করছে, দিয়ে দিচ্ছে না, বেঁচে যাচ্ছে। কর্মচারী নিয়োগ করছে না, বেঁচে যাচ্ছে। টাইম হারনেস মানে মারা গেলে যে চাকরিটা, সেটা দিচ্ছে না, টাকা বেঁচে যাচ্ছে। এই করে করে বাজেট শেষে দেখা গেল যে কোনো সময় 2,000 কোটি, কোনো সময় 3,000 কোটি, এইভাবে করে আমরা প্রত্যেকটা 6 বছরে আমরা হিসাবটা তুলে দিয়েছি স্যাটে এবং হাইকোর্টে। সেই ফাইল এবং সেই জিনিসটা সুপ্রিম কোর্টেও চলে গেছে যে আমাদের 6 বছরে 16,000 কোটি টাকা আমাদের হক পাওনা যে বাজেট বরাদ্দ, সেই টাকা সরকার মেরে দিয়েছে এক প্রকার। আমাদের এই টাকা দিয়ে খেলা মেলা এগুলো করছে। আপনারা তো জানেন তো, পুজোর সময় টাকা দিচ্ছে, ক্লাবগুলোতে 5 লক্ষ টাকা করে টাকা দিচ্ছে। আর রাজনৈতিকভাবে দেখুন অনেক কিছু হয়, সেগুলো তো আমরা সরকারি কর্মচারীটা বলাটা ঠিক উচিত না, অনেক ধরনের। কিন্তু আমাদের তো একটা হক পাও না। আর আমাদের যখন রিক্রুটমেন্ট হয় তখন তো একটা নিয়ম নীতি থাকে, এত টাকা বেতন, অন্যান্য আদার্স ভাতা যেটা রোপাতে বলা থাকবে সেইভাবে দেবে। তা রোপাতে বলা থাকে, রোপাটাকে তো একদম হাবিশ করে দিল। ষষ্ঠ বেতন কমিশনের রোপা, ষষ্ঠ বেতন পে কমিশনের যে রিপোর্ট, সেটা পুরো হাফিস হয়ে গেছে। সেখানে ডিএ কথা বলা আছে কি না আছে আমরা কিচ্ছু জানি না। কেন পে কমিশন বসায়? পে কমিশনের রিপোর্ট যদি আমরা না পাই তাহলে পে কমিশনের মূল্যটা কি থাকে? পে কমিশন বসিয়ে মানে বছরের পর বছর সেগুলো যদি ডেটটা এক্সটেন্ড হয় তাহলে কি হচ্ছে? তাহলে তো কোষাগার খরচা হচ্ছে। কারণ পে কমিশন বসিয়ে 6 মাসের পে কমিশন যদি 3 বছর লাগে, তাহলে সেই 3 বছরের তো তার যে খরচ, তার যে রেমুনারেশন দিতে হয় বিভিন্ন আপনার চেয়ারম্যানকে, অন্যান্য আদার্স মেম্বারকে, সেই টাকাগুলো তো কোষাগার থেকে যাচ্ছে। তাহলে কেন তাহলে পে কমিশন বসাবে? সেন্ট্রাল গভর্নমেন্ট যেভাবে বেতন কমিশন করে সেভাবেই দিয়ে দিক। যখন বসাবে এবং শেষে যখন বেতন কমিশনের বেতন হবে তখন দিয়ে দিলে হবে। কারণ একদম নির্দিষ্ট নিয়মে গত বছর 2.57 গুণিতক বেতনটা বৃদ্ধি হয়েছিল। এবার হয়তো 2.86 বা 2.28 যেটাই হোক সেটাও হবে, কিন্তু একদম অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে বেতনটা বৃদ্ধি হবে। তার একটা ফর্মুলা বার করবে সেন্ট্রাল গভর্নমেন্ট। সেটাকে শুধু আমাদের রাজ্য সরকার না, প্রত্যেকটা রাজ্য সরকার ওই ফর্মুলা ফেলে তাদের বেতনটা তৈরি করবে। ডিএটাও কিন্তু সেটা মানে সেইভাবেই দেয়। কিভাবে দেয়? বামফ্রন্ট সরকারও দিত। বামফ্রন্ট সরকার কি করতো, সেন্ট্রাল গভর্নমেন্ট যেই ডিএটা দিত সেই ডিএটা একদম পার্সেন্টেজ কোনো হেরফের করতো না। তারা কি করতো, আমাদের যে মামলা আছে
3 কিস্তি দিয়ে তারা প্রথমটা 5 মাস, তারপরেটা 7 মাস, তারপরটা 11 মাস পরে দিয়েছে। আমরা কিন্তু বামফ্রন্ট সরকার থাকলে হয়তো মামলায় যেতামই না, কারণ আমরা এর আগেও কিন্তু মামলার জন্য আমরা করেছি। কিন্তু আইনজীবীরা বলছে একদম অল্প কয়েক মাস, তো যখনই মামলা করবি হলফনামা দিতে বলবে, রাজ্য সরকার দিয়ে বলবে যে সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে সমান আছে, এদের তো কত অসুবিধা হবে না, অতএব মামলা টিকবে না। কিন্তু আমরা যখন এই তৃণমূল সরকার এসছে 1/16-তে তাদের ষষ্ঠ বেতন কমিশনে টোটাল ডিএ হয়েছিল 125, আর আমাদের 75, ডিফারেন্স 50 হয়ে যাওয়াতে তখন আমরা ঠিক করলাম যে আন্দোলন করতে দেয় না, নবান্নে চলে গেছে। সেখানে আন্দোলন করলে নয় কর্মচারীদের দার্জিলিং, না হলে সাগরে, না হলে ওই বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়াতে ট্রান্সফার করে দিচ্ছে, মানে একটা সন্ত্রাস সৃষ্টি করছে কর্মচারী সমাজের মধ্যে। আর আমাদের উপরও তো সন্ত্রাস করেছে। তাহলে যে কোনো কর্মচারী সংগঠনের নেতাদের উপর যদি এইভাবে সন্ত্রাস নামিয়ে আনে, আমাদের মেম্বাররা ভয় পায়। আমরা যদি বলি ডিএর জন্য রাস্তায় নামতে হবে, তারা ভয় পায়। যার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে মামলা করব। সেই মামলা আজকে এই জায়গায় এসে উপস্থিত হয়েছে যে না, এখন তাদেরকেও কিন্তু এই কোর্ট থেকে মানে আপনার পুরো ডিএটা দেওয়ার জন্য পরিষ্কারভাবে বলেছে যে আপনারা এখন 85 আছে, আপনাদের ডিএ তো এখন সেন্ট্রাল গভর্নমেন্টের সেই 125 হয়ে গেছে কবেই, দয়া বেতন কমিশনে ঢুকে গেছে, আপনারা কেন দিচ্ছেন না? বাধ্য হয়ে 15%, আপনাদের মনে আছে যে ঘেউ ঘেউ করবেন না, 15% দিতে, কারণ হলফনামা দিতে হবে, তখন 15% দিয়েছে। তারপরে আবার মামলাটা অন্য বেঞ্চে গেলে পরে একই ব্যাপার, হলফনামা দিয়ে বলছে যে কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্য সরকারের ডিফারেন্সটা কত, তখন 25% একবারে দিয়ে দিল। 10% ইন্টারিম দিচ্ছিল বেতন কমিশনের জন্য, সেটা উঠিয়ে দিয়ে একসঙ্গে 4 কিস্তি দিয়ে। এবার এই যে একসঙ্গে 4 কিস্তি দিয়ে সাধারণ অনেক কর্মচারী না ভাবে যে একবারে 25% পেলাম তো অনেকগুলো টাকা, কিন্তু তারা তো এইটা বিচার করে না যে ডিএটা পৌনপুনিক। এই কারণে ধরুন 100 টাকা বেসিক, 10% ডিএ, সেটা জানুয়ারিতে হলো, সেন্ট্রাল গভর্নমেন্ট জানুয়ারিতে দিল, ফেব্রুয়ারিতে দিল, মার্চে দিল, এপ্রিলে দিল, মেতে দিল, জুনে দিল 10%, তারপরে জুলাই আসলে আরও 2% বা 3% ডিএ হলো, তাহলে 10-এর সঙ্গে 3 হলো। আবার তারা জুলাইয়ের পরে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এইভাবে পাবে। অর্থাৎ যেহেতু রেকারিং, তাই তারা লাভ হয়। আর আমাদের যদি ধরুন জানুয়ারির ডিএটা একদম গিয়ে ডিসেম্বরে দিল, মানে 11 মাস দিলই না, তাহলে কি হলো? আমরা সেই 11 মাস ডিএটা লস করলাম। কিন্তু আমরা যে এখনো বলি যে এই যে আপনি বললেন যে 35% কমে দাঁড়ালো, সেটা তো না, এটা তো আমরা ভাবের ঘরে চুরি করি, আমাদের বলতেই হয়। কারণ আপনারা যদি অনেকেই জিজ্ঞাসা করে যে এখন কেন্দ্রীয় সরকারের ডিএ কত আর আপনাদের ডিএ কত, তাহলে কেন্দ্রীয় সরকারের 53, আমাদের 14, অর্থাৎ 39%। এটা তো বলি, কিন্তু 39% তো না, ওই যে আপনার রেকারিংভাবে তো আমরা ডিএটা পাচ্ছি না, সেই ক্ষতিটা হচ্ছে আমাদের মারাত্মক ক্ষতি। আপনি এইভাবে যদি ডিএটা ক্যালকুলেশন করেন, তাহলে যে টাকাটা প্রাপ্য হবে, আর একবারে 25% ধরুন 100 টাকায় 25 পেলেন, সেইটা ওই 25-এর মধ্যে 4 কিস্তি ছিল, প্রথমটা 7%, তারপরে 6, 6, 6, 3, 6, 18, তা সেটা একবারে 25 দিয়েছে, আমরা অনেক টাকা লস করেছি। সেটা দেখিয়ে দিয়েছি আমরা এইভাবে দিতে হবে। মামলাটা যখন আমরা জিতব, তখন এই যে 25 দিয়েছে 4 কিস্তি, তার 7% ডিএ 1 জুলাই 2014, 1 জুলাই 2014 ডিএ আমরা পেয়েছি 1/1/19-এ, 54 মাস পরে। দেখুন, এত অঙ্কের হিসাব আমরা সাধারণ মানুষ আমরা বুঝি না। আমরা শুধু দেখতে পাচ্ছি যেটা, যে কেন্দ্র যেই হারে ডিএ দিচ্ছে আমাদের রাজ্যে, সেই হারে ডিএ দেওয়া হচ্ছে না। কিন্তু আপনি অনেকবার আপনার বক্তব্যের মধ্যে বামফ্রন্ট আমলের কথা বললেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী নেত্রী ছিলেন, তখন বারবার তিনি ডিএর কথা বলতেন এবং কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার কথা তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, এবং তিনি ক্ষমতায় আসলে পরে সেই ডিএ দিয়ে দেওয়া হবে। কিন্তু রাজ্য সরকারের দায়িত্ব নেওয়ার পর তিনি সিদ্ধান্ত কেন বদল করলেন বলে আপনার মনে হয়? দেখুন, ব্যাপারটা কি, আমরা তো বুঝতে পারি না এটা রাজনৈতিক দলগুলির চরিত্রই। কারণ তিনি 2010 সালে
ডিসেম্বর মাস নাগাদ সোনারপুরে চিৎকার করে বলেছিলেন যে সরকার নির্দিষ্ট নিয়ম মতো ডিএ দিতে পারে না, বেতন দিতে পারে না, সেই সরকারের এক মুহূর্ত থাকা উচিত নয়। আমি আসলে পরে ডিএ বাকি রাখবো না, নির্দিষ্ট নিয়ম মতো ডিএ দেবো। এখন যেমন বিজেপিও বলছে আমরা আসলে কেন্দ্রীয় নিয়মে ডিএ পাবে, কিন্তু তাদের তো বিশ্বাস করা যায় না, কারণ তারা যে সত্যি দেবে তার প্রমাণ তো আমরা এর আগে পাইনি। ক্ষমতা কারণটা জানতে চাইছি কেন ব্যাপারটা হলো ক্ষমতাটা ধরার জন্য এরকম মিথ্যে প্রতিশ্রুতি দেয় রাজনৈতিক দলগুলো। সেটা যে শুধু তৃণমূল দেয় তাই না, বিভিন্ন রাজনৈতিক দলগুলো দেয়, কিন্তু তারপরে কাজের কাজ করে না। তিনি তো বলেছিলেন যে আমি আসলে পরে ডিএ দিয়ে দেবো, বেতন কমিশন তাড়াতাড়ি করব। কোথায় বেতন কমিশন? আপনি এই কারণ বলছেন ঠিকই, কিন্তু আমি যদি বলি আপনাদের গায়ে রাজনীতির রং লেগে গিয়েছে। কারণ এই ডিএর জন্য যারা যে দুটি মঞ্চকে বিশেষভাবে দেখা যাচ্ছে, একটা হচ্ছে ভাস্কর ঘোষ সংগ্রামী যৌথ মঞ্চ, আর আরেকটা হচ্ছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, যেটা আপনাদের। ভাস্কর ঘোষ তাদের সঙ্গে বিজেপির সখ্যতা একেবারে আমাদের সামনে চোখে পড়ছে, এবং আপনার গায়েও কিন্তু লাল রঙের একটা ছাপ অবশ্যই রয়েছে। আপনারা মুখ্যমন্ত্রীর সমালোচনা করবেন, আপনারা রাজ্য সরকারের সমালোচনা করবেন, আর রাজ্য সরকার আপনাদের কি দিয়ে দেবে? আপনার কি মনে হয়? শুনুন, মালিক এবং শ্রমিক বা কর্মচারী কোনো সময় বন্ধু হতে পারে না, একটা কথা মনে রাখবেন। এখানে মালিক হচ্ছে বর্তমান সরকার, কিন্তু সহযোগিতা হতে পারে। সহযোগিতা না করলে এই যে তিনি চিৎকার করে বলেন আমি এত কাজ করছি, অমুক করছি তমুক করছি, কে করে? তার কি দলীয় নেতারা এসে করে দেয়? সরকারি দপ্তরে যে কাজগুলো হয় সেগুলো কারা করে? সরকারি কর্মচারীরা করে না। এই যে আপনার কন্যাশ্রী দিচ্ছে, রূপশ্রী দিচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, দুয়ারে সরকার, কারা করছে দাদা? আমাদের তো সরকারি কর্মচারীরাই করছে। তাহলে সরকারি কর্মচারীরা যদি কাজ না করে চুপচাপ বসে থাকে, এই কাজগুলোর ইমপ্লিমেন্ট হবে? এটাই তো সহযোগিতা। কিন্তু এই যে আপনি বললেন না যে লাল না, আমাদের সংগঠন হচ্ছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, INTUC। আমরা এমনই একটা সংগঠন, আমরা হচ্ছে ট্রেড ইউনিয়ন। আমাদের সঙ্গে কোনো রাজনৈতিক দলের সম্পর্ক নেই। অনেকে বলে তোমরা তো কংগ্রেস, না, INTUC শ্রমিক শ্রেণীর স্বার্থ দেখে। কারণ INTUC যখন দিল্লির বিরুদ্ধে, মানে প্রত্যেকটা ট্রেড ইউনিয়ন, ধরুন C2 বলুন, BMS বলুন, মানে বিজেপি, INTUC বলুন, AITUC বলুন, একসঙ্গে ধর্মঘট করেনি। তখন তো শাসক দলের, যখন কংগ্রেস থাকে INTUC পিছিয়ে যায়নি, সেখানে BMS মানে বিজেপি থাকলে BMSও পিছিয়ে যায়নি, একসঙ্গে লড়াই করেছে শ্রমিক কর্মচারীদের জন্য। সেটাই হওয়া দরকার। এই যে আপনি বললেন যে শাসক দলের থাকবে কেন? আমি তো কি করছি? আমি তো সাধারণ কর্মচারী সমাজের প্রতিনিধি। আমি তো আমার স্বার্থ দেখব না, সামগ্রিকভাবে কর্মচারীদের স্বার্থ। যখনই দেখা যায় একটা কর্মচারী সংগঠন শাসক দলের তাবেদারি করছে, তখনই বুঝতে হবে যে তার নিজস্ব একটা স্বার্থ আছে। নিজের স্বার্থের জন্য তারা মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানায়। কিসের অভিনন্দন বলুন? যেখানে সেই 53 আর 4 জানুয়ারি থেকে 57% ডিএ রয়েছে, আর আমাদের 14 আর 4 18, সেই 18 পাবো 1 এপ্রিল 2025-এ। তাহলে কি অভিনন্দন? এই 4% কেন দেবে? আর 4%-এর কোনো তো হিসাবও হয় না, একটা নির্দিষ্ট নিয়ম থাকবে তো। হ্যাঁ, যদি 3 কিস্তি একসঙ্গে দিল, 2 কিস্তি একসঙ্গে দিল, 4 কিস্তি একসঙ্গে দিল, সেটা একটা নিয়ম আছে। সে কি করছে, মাননীয়া কি করছে, এই যে ডিএর যে পার্সেন্টেজটা, সেটাকে উঠিয়ে দিতে চাইছে। সেটা পারবে না, এটা কিছুতেই পারবে না। অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স